আমরা গতদিন ভয়েস করাচ্ছিলাম, আজকেও ভয়েসই করাবো। বাকি যে ইম্পারেটিভ সেন্টেন্স কিংবা আমাদের কগনিটিভ অবজেক্ট এসব দিয়ে যে ভয়েস চেঞ্জ করা হয় সেগুলো করবো আজকে। বিগত দিনগুলোতে যেগুলো হয়েছে আমাদের বেসিক বিল্ড আপের জন্য, কিন্তু আজকে আমরা যেগুলো করবো সেগুলো হলো কাজে দিবে আমাদের এক্সামে এসব দেখা যায়। ক্লোজ দ্য ডোর। আমি প্রথমে কিছু সহজ বাক্য দিয়ে শুরু করব, তারপরে এটা নেগেটিভ থাকলে কিভাবে হয়, আবার নেভার থাকলে কিভাবে হয় সেগুলো আমরা শিখাবো। প্রথমে যখন আমাদের এই জাতীয় বাক্য যখন ক্লোজ দ্য ডোর, তোমরা ইম্পারেটিভ বাক্যের উদাহরণ মানে সংজ্ঞা জানো যে আদেশ, উপদেশ, ক্রোধ এ জাতীয় জিনিসগুলো করবে। তোমাদের কারো হেডফোন নেই, হ্যাঁ, তারপরে আমার কথাটা আমি রিফ্লেক্ট শুনতে পাচ্ছি, তোমরা হেডফোন নাও অথবা ওটা কি করো, মিউট করো। আচ্ছা দেখো, ক্লোজ দ্য ডোর একটা জিনিস ইম্পারেটিভ সেন্টেন্সের একটা কমন জিনিস তোমরা পাবে, এখানে সাবজেক্ট থাকবে না। একটা সাবজেক্ট থাকবে না এই কারণে, কারণ এখানে একটা ইউ সাইলেন্ট আছে। এখানে একটা ইউ সাইলেন্ট আছে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে এই জাতীয় সাবজেক্টটা থাকে না, কারণ হলো যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইমফ্যাসিস থাকে। প্রচন্ড পরিমাণে ইমফ্যাসিস থাকে, যে ইমফ্যাসিসটা এখানে পাই না। মাথায় রাখবে, যদি তুমি এইখানে যদি তোমাকে কেউ বলে যে স্টপ রাইটিং, এখানে যখন বাক্যটা পরীক্ষার হলে আমরা যখন বলি যে সময় যখন শেষ হয়ে যায় স্টপ রাইটিং, তখন তোমরা বারবার জিনিস দেখবে যে তো এখানে যখন আমি হেডফোন ব্যবহার করতে বলছি, হ্যাঁ, তোমাদের মধ্যে কার হেডফোন নাই? আমি তো বুঝতে পারছি না, অথবা ই করে রাখো, আমি মানে ডিস্টার্ব হচ্ছে। দেখো এখনো আসছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই জাতীয় বাক্যগুলো যখন আমরা দেখবো বলবো এক্সামে যখন বলি, এখানে যদি স্টপ রাইটিং এর সামনে যদি ইউ স্টপ রাইটিং বলো, তাহলে একটা আমাদের ফাম্বল হয়, কারণ আমাদের উদ্দেশ্য হলো লেখাটা বন্ধ করা। এই জন্য আমাদের টার্গেট থাকে যে এই স্টপ শব্দটার উপর জোর দেয়া, যার ফলে একটা সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসটা হলো এইটা সবসময় এই ভার্বটার উপরে ইমফ্যাসিস দেয়, যার ফলে শুরুতে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। শুরুতে যদি সাবজেক্টটা তোমরা দিয়ে দাও, তাহলে ওই বাক্যটার উপর যে ইমফ্যাসিসটা দেওয়া দরকার সেটা তোমরা দিতে পারবে না। আচ্ছা যাই হোক, এই ক্লোজ দ্য ডোর থাকলে আমরা কি করব? একটা জিনিস মাথায় রাখো যে যেহেতু এটা ইম্পারেটিভ, দেখো এটা যেহেতু ইম্পারেটিভ, এটা আমরা লেট দিয়ে শুরু করব। দেখো লেট দিয়ে যখন শুরু করব, লেটের আমাদের এখানে যেহেতু সাবজেক্ট নেই, আমরা অবজেক্ট দিয়ে নিব, তাহলে লেট দা ডোর, তারপর আমি বারবার করে হ্যাঁ বি ক্লোজড, আমরা বারবার করে আমি শিখিয়েছি যে প্যাসিভ করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের বি ভার্বটা কোথায় বসাতে হবে সেটা জানতে হবে। ক্লোজড। আর একটা জিনিস মাথায় রাখবে, সাধারণত এটার পরে বি বসবে, কিন্তু যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে, আমরা কয়েকটা আমি পজিটিভ ভার্ব আমরা করব।
আবার লেটের ব্যবহারটাও করবো পরে, যে কেন এটার পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে। আচ্ছা, স্টপ রাইটিং। স্টপ রাইটিংটা কিভাবে হবে বলো তো? স্যার এটা কি এভাবে হবে, ইউ আর টোল্ড টু স্টপ রাইটিং? কি হবে? ইউ আর টোল্ড টু স্টপ রাইটিং, মানে এভাবে করতে চাইছো? বিং টোল্ড হবে না? না, বিং টোল্ড হওয়ার আইএনজি না, আইএনজি থেকে তো অবজেক্ট, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজি না। মনে করো তুমি যেটা বলছো সেটা এরকম যে or you are requested to stop writing. আচ্ছা দাঁড়াও, মনে করো আই এম রাইটিং এ পোয়েম, বুশরা যে কথাটা বলছে সেটার অ্যানসারটা দিদি এখানে যদি যখন আমরা করব এ পোয়েম ইজ ইন রিটেন বাই মি, এই জায়গাতে তুমি এখানে বিং পাবে। হ্যাঁ, কারণ এখানে তুমি খেয়াল করে দেখো এখানে যে রাইটিং আছে আর এটা এম আছে, খেয়াল করে দেখো এই এমটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। হ্যাঁ, কিন্তু এখানে কি এটা কন্টিনিউয়াস টেন্সের আইএনজি? সেটা তো অবজেক্ট। বুঝা গেল? আচ্ছা, এইটাকে এইটাকে আরেকটা বলি তোমাদের, এবার ওটা আমি বুঝাচ্ছি তার আগে। এটাকে করো তো, রাইট এ লেটার, এমনটা যদি হয় বলো তো এটা কি হবে প্যাসিভ করলে? A letter be written by you. ইউটা বলতে হবে না। হ্যাঁ, A letter be written. হ্যাঁ হ্যাঁ, Let a letter be written. হ্যাঁ, লেট এ লেটার বি রিটেন। আচ্ছা, ওই যে একলগে স্টপ রাইটিং এ তুমি এভাবে করতে চাইলে জিনিসটা আমি দেখাচ্ছি। মনে করো এরকম একটা বাক্য, ওবে প্যারেন্টস, এটা কি হবে? ওবে ইউর প্যারেন্টস। Your parents must be obeyed by you. মানে তোমার বারবার বলি ইউটা দিও না। হ্যাঁ, এটা আমরা আসলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দরকার নেই। একটা জিনিস মাথায় রাখবে, এখানে এটা লেট দিয়ে আমরা করব না, এখানে লেট দিয়ে করব না এই কারণে, মানে এটার নিয়মটা হলো যে কাজটা অবশ্যই করতে হবে, মাস্ট ডু, যে কাজটা অবশ্যই করা লাগবে সেখানে আমরা লেট দিয়ে করব না, সেটা আমরা করব মাস্ট দিয়ে অথবা শুড দিয়ে, বোথ আর কারেক্ট। হ্যাঁ, তখন আমরা নিব ইওর প্যারেন্টস শুড অথবা মাস্ট, বোথ আর কারেক্ট। হ্যাঁ, মাস্ট বি ওবেড, এরকম হবে। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে ওইটা কিভাবে হবে স্টপ রাইটিং? হ্যাঁ, ওটা বলার জন্যই এটা হবে। আমরা যদি বলি স্টপ রাইটিং, অথবা আমরা যদি বলি স্টপ রাইটিং, এটাই বলি না কেন একই নিয়মে করতে হবে। এখন যদি তুমি এটাকে এইভাবে করতে চাও যে আমরা এটা লেট দিয়ে করব না। হ্যাঁ, আমরা যদি এটা লেট দিয়ে করি, মানে এভাবে যদি লেট দিয়ে করি তাহলে এরকম হয় সাধারণত, নিচেরটা যদি করি লেট ইওর রাইটিং
be stopped। কিন্তু সাধারণত এই জাতীয় আমাদের করা হয় না, এখানে প্রপার এমফাসিসটা থাকে না, বাক্যের এই জাতীয় করা হয় না। হ্যাঁ, প্রপার এমফাসিসটা থাকে না, কিন্তু এই জন্য আমরা সাধারণত বলা হয় টিচাররা যেহেতু ইউ আর আস্কড, টোল্ডও আমরা দিব না। হ্যাঁ, কারণ টোল্ডের থেকে আস্কটা বেশি শুনতে ভালো লাগে। এটাকে কোহেরেন্স বলে, কোহেরেন্সের সাথে এটা বেশি যায়। ইউ আর আস্কড টু স্টপ রাইটিং। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে করো। বুঝতে পেরেছো? ইউ আর, হ্যাঁ, ইউ আর টোল্ড যদি তুমি দাও তো এর জন্য হয়তো মার্ক কেটে নিবে না। ইউ আর টোল্ড যদি দাও হয়তো এর জন্য মার্ক। টোল্ড এর সাথে তো কখনো টু যায় না, তাই না? মানে যায় কি কখনো, মানে টোল্ড এর সাথে ইনফিনিটিভটা? না, ইনফিনিটিভটা বলতে এমনটা কি যে মানে এরকম হয় কিন্তু, বুঝেছো? টু টেল দা ট্রুথ, এভাবে কিন্তু হয়। হ্যাঁ, সত্য কথা বলতে কি এভাবে একবার টু এর সাথে যে ইনফিনিটিভ যায় না, এটাও কিন্তু আবার সত্য না। দেখো টু আর টেল, হ্যাঁ, টু টেল দ্য ট্রুথ, এটা কিন্তু বহুল ব্যবহৃত বাক্য, এভাবে হয়। কিন্তু আমাদের যে ভয়েস ন্যারেশনের একটা ফ্যাক্টর আছে না। হ্যাঁ হ্যাঁ, টোন টু হয় না কখনো। হ্যাঁ, এই জন্য আমি বুঝতে পেরেছি প্রশ্নটা হয়। হ্যাঁ, প্রশ্নটা ওখান থেকে করছো। হ্যাঁ, আমরা তো কিছুদিন পরে হয়তো ন্যারেশন করবো, তখন এটা নিয়ে একটা বড় আলোচনা করবো, সমস্যা নেই। মানে প্রশ্নটা বুঝতে পারছি, এগুলো এখান থেকে এসছে। আচ্ছা, যদি এমনটা হয়, এটা তো গেল, কিন্তু আমাদের যদি বাক্যটা লেট দিয়েই শুরু হয়, আমরা তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখলাম লেট আনলাম, কিন্তু বাক্যটা যদি লেট দিয়েই শুরু হয় তাহলে কি করতে হবে? লেট মি বি লাগাতে হবে মাঝখানে, বি দিতে হবে। হ্যাঁ, কিন্তু ওই যে লেটটা ছিল, লেটটা কিন্তু বসে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মানে লেট দিয়ে থাকলেও আবার বাক্যটা আবার ঘুরে লেট দিয়ে শুরু হবে। এরকম মনে করো, লেট দা, বলো তো কি হবে? ফুটবল। লেট দা ফুটবল বি প্লেড বাই মি। বি প্লেড, হ্যাঁ, বি প্লেড বাই মি। হ্যাঁ, এইভাবে যদি বাই মি দিও, ঠিক আছে। মানে এটা এরকম এই জিনিসগুলো হবে, মানে যদি লেট হয় তো লেটটা বসে যাবে। এভাবে যদি আরেকটা বাক্য দেয়া যায়, let him give the chance, তাহলে কি হবে? let the chance be given to me, হ্যাঁ, let the chance given to him, given to him. হ্যাঁ, let the chance be given, জাস্ট এভাবে যদি given রেখে দাও, দ্যাটস ইট, দরকার নেই আর। এভাবে আমরা করতে পারি। আবার যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে একটু মাথায় রাখতে হবে যে নেভার দিয়ে শুরু হলে নেভার টেল এ লাই, এটা কি হবে? লেট দিয়ে শুরু করলে হবে লেট, যেহেতু নেভার নেগেটিভ সেটা আমরা করব কি লেট নট। লেট নট এ লাই, যেহেতু একবার নেভার আছে, একবার তো নট আমি দিয়েছি, তাহলে আরেকবার নেভার কি আমরা ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, আমরা এভার করে দেব। হ্যাঁ, এভার বি হয়ে গেল, লেট নট এ লাই এভার বি টোল্ড। তোমরা সবাই অন্যরা বুঝতে পারছো? তোমরা একটা কথা বলো, দেখো লেট নট এ লাই এভার বি টোল্ড, এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটাকে যদি এখানে নট আর নেভার দুটো যদি দিয়ে দাও, এটাকে বলে ডাবল নেগেটিভ। তোমরা ওই যে তোমরা চিপ থ্রিল বলে একটা গান শুনেছো? ওই যে চিপ থ্রিলের একটা গানের লাইন আছে ভাবে যে আই ডোন্ট নিড নো মানি। হ্যাঁ, তোমরা শুনেছো আই ডোন্ট নিড নো মানি। এইটা কিন্তু ব্যাকরণগত ভাবে এই বাক্যটা ভুল। হ্যাঁ, আমরা যখন এই যে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক পড়ি তখনও কিন্তু এই জাতীয় ডাবল নেগেটিভ ব্যবহার করে।
মানে ডায়ালগের ক্ষেত্রে কিংবা কথ্য ভাষাতে মানুষ কিন্তু জাতীয় ব্যবহার করে, কিন্তু ব্যাকরণগতভাবে কিন্তু এটা চরম ভুল। আই ডোন্ট নিড নো মানি হবে না তো, আই ডোন্ট নিড এনি মানি, তাই না? কিন্তু এখানে বলছে আই ডোন্ট নিড নো মানি, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, এটা ব্যাকরণগতভাবে ভুল। এখানে যদি লেট নট এ লাই নেভার বি টোল্ড, হ্যাঁ, এটা যদি বলে দাও নেভার, তো এটা বুঝে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, প্রত্যেকেই বুঝবে। কিন্তু এটা হয়ে যাবে, হ্যাঁ, এটাকে ডাবল নেগেটিভ বলে। টার্মটা হলো ডাবল, এইসব ব্যবহার করা যাবে না। লিটারেচারে কখনো কখনো দেখা যায়, কবিতা তো মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু এগুলো ছোট ছোট মিস্টেক, তো এগুলোকে ইগনোর করা হয়, কারণ অনেক সময় ছন্দ মেলানোর জন্য কিংবা ইমফ্যাসিস দেওয়ার জন্য কিংবা ব্যাপারটাকে আঞ্চলিক করার জন্য কবি সাহিত্যিকরা এগুলো করে, কিন্তু এই ভুল, এটা যে ওরা ভুল করছে এটা ওরাও জানে। এটা আবার অনেক সময় অনেকে আবার বলে যে না এটা জানতো না, এটা ঠিক নয়, এটা আমরা যেহেতু জানি ওরাও জানে। নেভার ডু দিস, তাহলে কি হবে বলো তো, বুসরা বলো তো, এটা কি হবে? let not this is done, হ্যাঁ, দিস বসে যাবে, লেট নট দিস be done. হ্যাঁ, মানে এভার বসাও, এভার, নেভারটাকে এভার হয়ে যাবে, এভার বি ডান। ever be done. হ্যাঁ, লেট নট দিস। স্যার এখানে দিসটা কি প্রোনাউন? যদি প্রোনাউন হয় তাহলে কিন্তু নেভার এর পর বসবে, সরি লেটের পর বসবে, লেট দিস নট এভাবে হতে পারে না না, এইরকম কোনো নিয়ম নেই। হ্যাঁ, প্রোনাউন দেখেছি তো, প্রোনাউন হলে ওই লেটের পরে বসে, নট বা নেভারটা পরে বসে, ওটা শুনেছি। এরকম মানে আই এম সরি, এরকম মানে ভয়ঙ্কর কিছু এরকম মানে বানোয়াট রুলস, হ্যাঁ, বাংলাদেশের ব্যাকরণ বইগুলোতে মনে হয় পাওয়া যায়। হ্যাঁ, প্রচন্ড ভাবে বানোয়াট এভাবে রুলস গুলো পাওয়া যায়, যে এটা যদি হয় সামনে যাবে এটা এখানে, হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ মানে এগুলো মানে অব্যাকরণ, মানে এগুলো কি বলে, নন গ্রামাটিক্যাল, এগুলো আসলে গ্রামারের কথা না। এই যে নাউন হলে এটা হবে আর প্রোনাউন হলে হবে না, একটা জিনিস মাথায় রাখো, যেখানে না একটা প্রশ্নটা করে দিয়েছে আমি একটু বুঝাই। খেয়াল করো, নাউন শব্দটা আর প্রোনাউন শব্দটা খেয়াল করো। আমি এত ডিটেলসে অনলাইনে পড়াচ্ছি বলে বলছি না, কিন্তু যখন আমি ব্যাচে পড়াই তখন বোর্ডে যখন পড়াই এগুলো পর্যাপ্ত করে ডিটেলসে যাই। হ্যাঁ, শব্দটা খেয়াল করো, নাউন আর একটা প্রোনাউন। হ্যাঁ, প্রো মানে কি জানো? প্রো মানে হলো ইনস্টেড। একটু তো গ্রিক ব্যাকরণের চর্চা করি, ইংরেজিতে করি, আরো কিছু ভাষার ব্যাকরণও পড়েছি টুকটাক, খুব বেশি জানি না। কিন্তু দেখো, নাউন শব্দটা এসছে গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে, যে শব্দটা এসছে সেটা হলো কি জানো? ওটার নাম হলো নোমেন। আর প্রোনাউন শব্দটা এসছে প্রোনোমেন, ওই সামনে প্রো লাগিয়ে দিলেই হলো। হ্যাঁ, প্রো, এটা প্রো মানে ওই প্রোগ্রাম, এরকম ওই প্রো না, সেমি প্রো কিংবা এই প্রফেশনালের প্রো না, এই প্রো মানে ইনস্টেড। তাহলে এখানে দেখো, তাহলে মিনিংটা খেয়াল করার চেষ্টা করো, যে প্রোনোমেন মানে নাউনের পরিবর্তে। হ্যাঁ, তাহলে নাউনের যে কয়টা জায়গাতে নাউন বসে সেই কয়টা জায়গাতেই প্রোনাউন বসতে পারে, সব জায়গাতে বসে না, কিন্তু ওর বেশি ওর স্কোপ নেই। প্রোনাউনে একটা বসার একটা স্কোপ আছে। হ্যাঁ, একটা স্কোপ, কোন কোন জায়গাতে সে বসতে পারে, নাউনের সবকটা জায়গাতে সে অবশ্যই বসতে পারে না, কিন্তু তার বাইরে তার বসার কোনো তার স্কোপ নেই। তখন ওটা যদি বসাতে যায় ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো, সেহেতু এরকম কোন নাউনের জন্য আলাদা রুলস, একটা আরেকটা ব্যাকরণ, একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো পজিশনিং। পজিশনিং, তো আমি যখন পজিশনিং অফ নাউন বলছি, পজিশনিং অফ নাউন অথবা পজিশনিং অফ প্রোনাউন, এই নাউন প্রোনাউনটা সবসময় নাউনের জায়গাতেই পজিশনিং হবে। হ্যাঁ, সেহেতু এই লেটের জন্য কিংবা নটের জন্য দিস সামনে চলে যাবে, এটা আবার নাউনটা আবার পরে বসবে, এমন কোনো ব্যাকরণ মানে এগুলো মানে লিঙ্গুইস্টিক্স এর ভিতরে এগুলো পড়ে না। হ্যাঁ, যার ফলে আমরা এটা করবো কি, লেট নট দিস এভার বি ডান। আচ্ছা,
ঠিক আছে, আমি আরেকটা বলি, আরেকটা করো, কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করো, বাই মি এ শার্ট, এখানে দুটো অবজেক্ট আমরা অবজেক্ট শিখেছিলাম, বলতো এখানে এটা কোন অবজেক্ট? বর্ণালী বলতো, এখানে দুটো অবজেক্ট, একটা মি একটা শার্ট, কোনটা কোন অবজেক্ট বলো? বর্ণালী বলো, কোনটা কোন অবজেক্ট? বাই মি শার্ট একটা তো ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, তাই না? হ্যাঁ, ফার্স্টটা ব্যক্তিবাচক, পরেরটা হ্যাঁ, তো ব্যক্তিবাচকটাকে ইংরেজিতে কি বলে? ব্যক্তিবাচক বলে ইনডাইরেক্ট। হ্যাঁ ইনডাইরেক্ট। হ্যাঁ, ব্যক্তিবাচককে বলে ইনডাইরেক্ট আর বস্তুবাচককে বলে ডাইরেক্ট। থাকবে? এগুলো ভুলো না, এই ছোট ছোট জিনিস এগুলো কাজে আসবে পরবর্তীতে। বাই মি শার্ট, তাহলে যেহেতু আমরা ব্যক্তি আর বস্তুবাচক দুইটা আছে, আমরা এখান থেকে ডিরেক্ট অবজেক্ট নিয়ে কাজ করব। এই জাতীয় সেন্টেন্সে মাথায় রাখবে আমরা সবসময় ডিরেক্ট অবজেক্ট নিয়ে কাজ করব। তাহলে আমাদের কি হবে? লেট এ শার্ট, বলো তো কেউ একজন, পারো নাকি কেউ? Let a shirt be bought for me. হ্যাঁ, বি বট, এখানে একটা প্রিপজিশন ফর হবে। লেট এ শার্ট বি বট ফর মি। আচ্ছা, এরকম আরেকটা যদি উদাহরণ দিই, প্লাক মি এ ফ্লাওয়ার, প্লাক মি এ ফ্লাওয়ার মানে আমার জন্য একটা ফুল তুলো। আচ্ছা, এটা বলো তো রুকাইয়া, এটা বলো। রুকাইয়া বলো তো। হ্যাঁ ঠিক আছে, বলো যে এটা ফ্লাওয়ার। এটা মাহারিনকে চিনতে পারছি না আমি। আচ্ছা, এটাকে মেসেজটা একবারে লিখে দাও, তাহলে করতে আমার সুবিধা, বারবার চ্যাট বক্সটা। হ্যাঁ হয়েছে, ও বলেনি কিন্তু লিখে দিয়েছে, ওর হয়েছে। লেট এ ফ্লাওয়ার বি প্লাকড অর, মানে এটাই এভাবে হবে। যদি আমরা আরেকটা করি এখান থেকে, আরেকটা করি, এটা বলো তো বুশরা, বলো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। Let a glass of water be given for me. So water হয়ে গেছে। Let a glass of water be given for me হয় না, given for me হয় না, given to me। to me হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা let a glass of water be given to me মানে আমাকে দাও। ঠিক আছে, আমরা এগুলো হলো। এখন আমরা ইন্টারোগেটিভ দিয়ে দেখবো, যে ইন্টারোগেটিভ দিয়ে আমরা দুই একটা করেছি, কিন্তু আমরা হু দিয়ে করিনি, সেটা আমরা করব। হ্যাঁ, হু আর হোম দিয়ে আমাদের এটা করতে হবে, ইন্টারোগেটিভ দিয়ে যেটা করব। দেখো, হু ইজ প্লেইং ফুটবল, এভাবে যখন হবে আমাদের সাধারণত শিখিয়ে দেয় যে হু দিয়ে শুরু করলে বাই হোম হবে। কথাটা মিথ্যা না,
কিন্তু দেখো আমাদের আমাদের যে তিনটা কেস আছে, সেটা একটা কেস হলো সাবজেক্টিভ, একটা হলো অবজেক্টিভ, আর একটা হলো পসেসিভ। পসেসিভ আমাদের তো তিনটা কেস, সাবজেক্টিভ আছে, পসেসিভ। যেমন মনে করো এটা যদি হি হয়, এটা হয় কি হিম, আর এটা হয়ে যাবে কি হিজ। হ্যাঁ, তাহলে যে আমরা যেটা বলছি হু, হু এর অবজেক্টিভ কি হোম, আর হু এর পজিটিভ কি বলতো কে পারে? হু, হোম, হুজ। হুজ। হ্যাঁ, সুন্দর। এই তো হুজ, এই তিনটা। হ্যাঁ, এখন এইটাই হলো কথা আমাদের। এই তিনটা আমাদের মাথায় রাখতে হবে, হু, হোম, হুজ। এই তিনটা এখন আমাদের কাজে লাগাতে হবে। তা আমাদের সাধারণত সাবজেক্ট আর অবজেক্টটা কাজে লাগবে, কারণ হুজটা এখানে লাগবে না কাজে। তাহলে আমরা যেটা কাজ করব যে আমরা হু আর হোমটা নিয়ে কাজ করব। আর আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা আমরা শিখলাম যে সাবজেক্টিভটা অবজেক্টিভ হবে, অবজেক্টিভটা সাবজেক্টিভ হবে। তাহলে এই হু এর অবজেক্ট কি খেয়াল করে দেখো, এই হু এর অবজেক্ট হলো হোম। বুঝা গেল? এই হু এর অবজেক্ট হলো হোম। তাহলে আমাদের এটা এই জন্য বাই হোম হচ্ছে। আর বাইটা কোন পার্টস অফ স্পিচ? বাইটা হলো প্রিপজিশন। মনে রাখবে বাইটা হলো প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে প্রোনাউনের, প্রিপজিশনের পরে মাথায় রাখো আফটার প্রিপজিশন, প্রিপজিশনের পরে সব সময় প্রোনাউনের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। হ্যাঁ, কি বসবে? অবজেক্টিভ ফর্ম। এই জন্য বাই হোম হয়, বাইটা প্রিপজিশন আর বাইয়ের পরে হু এসছে, এই জন্য হয়ে গেল বাই হোম। এটা কেন হয় এখন আমি এটা বলছি। প্রথম কথা মাথায় রাখো, এটাকে আমাদেরকে ব্যতিক্রম হিসেবে পড়ায়, কিন্তু ব্যতিক্রম হিসেবে পড়াবো না, আমি এটা জিনিসটা শুধুমাত্র বুঝিয়ে দেব। একটা জিনিস মাথায় রাখো, বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ। বাক্যটা এটা কিন্তু ইন্টারোগেটিভ। হ্যাঁ, এটাকে যদি আমরা ধরে নিলাম সাধারণ নিয়মে যেভাবে আমরা শিখেছি সেভাবে আমরা করব। এটা কিন্তু আমি রুলস আকারে শেখাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য। দেখো এইখানে তুমি খেয়াল করে দেখো যে এখানে খেয়াল করে দেখো যে এটা সাবজেক্ট। হ্যাঁ, এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট। আমি এখন এই আগের নিয়মেই করব। তাহলে আমরা যদি ধরে নিই ফুটবল, এটা ইজ বিং প্লেড বাই, তাহলে হু এর অবজেক্ট কি হোম, এমনটা বসে গেল। কিন্তু এইভাবে যদি আমরা করি সেটা প্যাসিভ, তো এটা এভাবে তো করবোই না আমরা। কিন্তু এটা যদি করা যায় তাহলে কি সমস্যা জানো? এই বাক্যটা, এই যে এই বাক্যটা ইন্টারোগেটিভ, দেখতে পাচ্ছ? কিন্তু এটা ইন্টারোগেটিভ হচ্ছে না। তাহলে আমাদের এখন এটাকে ইন্টারোগেটিভ করে নিতে হবে। তাহলে এটা যদি ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভের সামনে চলে যাবে। তাহলে এই জন্য শুরুতে চলে যায় বাই হোমটা। বাই হোমটা আসলে শেষেই, কিন্তু যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ সেহেতু সামনে চলে যায়। দেখো বাই হোম, আর যখন প্রোনাউনটা সামনে চলে গেছে তখন কি ইন্টারোগেটিভে কি অক্সিলারিটা সামনে চলে আসবে না? এই ইজটা সামনে চলে আসবে না? তখন বাই হোমের পরে হয়ে যায় কি ইজ। ফুটবল বিং প্লেড। বুঝা গেল? এটা কিন্তু একটা সাধারণ নিয়ম, কিন্তু শুধুমাত্র বাই হোমটাকে সামনে নিয়ে নিতে হয়। আর সামনে কেন নিতে হয়? কারণটা হলো এইটা, কারণটা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বাক্যে কখনো এটাকে পিছনে দেওয়া যাবে না, এটা সামনে চলে আসবে। যেমন হু সামনে চলে এসেছে, হোয়াট সামনে চলে আসছে, হোয়াটস ইউর নেম যখন আমরা বলি, হু আর ইউ যখন বলি, এমনটা এই বাই হোমটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে আমরা আরেকটা করি। এটাকে এটাকে এটা বলো তো, এটা বলো, এটা লামিয়া বলো, এটা কি হবে? By whom বাই হোম will I be helped? উইল Will I be helped? উইল আই বি হেল্প। সুন্দর। বাই হোম, Question marks. হ্যাঁ কোশ্চেন, বাই হোম উইল আই বি হেল্প, এটা এইভাবে হবে। হ্যাঁ, আর এখন আমরা যেটা দেখবো সরাসরি হোম থাকবে, হোম দিয়েই করতে হবে এটা।
ওটা কি করতে হবে, আর হোম থাকলে তখন মানে আমরা শুরুতে এখানে দেখলাম যে আমরা হুকে বাই হোম করছি, তাহলে যদি হোম দিয়ে শুরু হয় তাহলে কিভাবে বাক্যটা হবে, এই জিনিসটা আমরা এখন দেখবো। দেখো খেয়াল করো, whom did you see on the road? Whom did you see on the road? পারবে কি এটা? Who was seen by you on the road? Yes, সুন্দর। Who was seen by you? Who was seen by you on the road? এভাবে হয়ে যাবে। তাহলে এই নিয়মটা কি বুঝতে পারছো হয়তো, যে হোমটা হয়ে গেল হু, আর যেহেতু এটা প্যাসিভ হচ্ছে, ঠিক আছে, এটাকে যদি তুমি ভেঙে করতে চাও তাও করা যাবে। যে জন্য ওয়াজ হচ্ছে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট কি যখন প্যাসিভ করব তখন হয়ে যাবে কি ওয়াজ ওয়্যার। তারপর দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল হলো, আর বাই দিয়ে যেভাবে বসে সেভাবে হবে। তাহলে আরেকটা যদি করো, এটা বলো তো, এটা বর্ণালী বলো তো, whom has he murdered in this home? মানে হোম কে হু বানাও, বলো তো কি হবে? স্যার পারবো না। আচ্ছা কে পারবে এটা বলো তো? Who was murdered by him in this home? আচ্ছা এটা কোন টেন্সে আছে? Whom has he murdered in this home? এটা কোন টেন্সে আছে? Present perfect. প্রেজেন্ট পারফেক্ট আছে। তাহলে who was murdered এটা তো হচ্ছে না, এটা রূপাই যেটা লিখে দিয়েছে, আর ওটা যেটা করেছে এটা পাস্ট ইনডিফিনিট নিয়ম হয়েছে। হ্যাঁ, তাহলে এটা বলো তো, একজন বলো তো কি হবে এটা? Who has been murdered by him in this home? Who has Been murdered. been murdered by him This home. A question mark. ঠিক আছে, এটা দিয়ে আছে, তো আমরা আরেকটা আছে ওয়ার্ড দিয়ে, সেটা আমরা শিখবো। আমাদের এখানে টাইমটা আমার শেষ হয়ে যাচ্ছে, আমরা 5 মিনিট পর আবার যুক্ত হবো। হ্যাঁ, বাকি রুলস গুলো আমরা আজকে শেষ করে ফেলবো, 5 মিনিট পর যুক্ত হবো।